Okay, colloid state in short discussion. Okay, অ্যাডসর্পশন খুব জোরালোভাবে লিঙ্ক থাকে হলো কলয়েডের সঙ্গে। যেহেতু অ্যাডসর্পশন বলতে বোঝায় যে কোনো মেটাল সারফেস বা যে কোনো সলিউশন তার আপার ফেস বা তার আপার পোর্শনে কোনো পার্টিকেল যখন অনেক বেশি করে থাকে দেন ওর বাল্কের থেকে, তখন আমরা সেটাকে বলবো অ্যাডসর্পশন। কিন্তু মোর অর লেস যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে একটা সলিউশনে যে কোনো পার্টিকেলের, তখন সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন। বাট যখন আমরা অ্যাবজর্পশন পড়বো তখনই আমার তার সঙ্গে সঙ্গে আমাদের কোলয়েডটা জানতে হবে। যেহেতু কোলয়েড ইজ অলসো রিলেটেড টু সারফেস, রিলেটেড টু বাল্ক। ওকে, সো কলয়েডাল স্টেট, এখানে আমরা তিন ধরনের সলিউশন দেখতে পাই। কিসের ওপর ভিত্তি করে? এটা হলো বেসিক্যালি আমরা যে পার্টিকেলগুলো সলিউশনে দিচ্ছি তার জন্য ওটা পুরোপুরি মিশে যাচ্ছে, নয়তো সেটা একটা ঘোলাটে ঘোলাটে ভাব নিয়ে থেকে যাচ্ছে, আর নয়তো সেটা সেটেল ডাউন করছে। ওকে, সেটা ডিপেন্ড করে ওই পার্টিকেলসগুলোর সাইজের উপর। যদি পার্টিকেলগুলোর সাইজ অলমোস্ট গ্রেটার দেন 1000 অ্যাংস্ট্রম বা 100 ন্যানোমিটার হয়, তখন সেটাকে আমরা বলবো সাসপেনশন। ওকে, সেটা সবসময় সেটেল ডাউন করবে। ওকে, এই colloidal solution is that is size range almost 10 to the power angstrom to that should be 1000 angstrom, that should be 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। ওকে, 100 ন্যানোমিটার, দ্যাট অ্যাকচুয়ালি এটা কিন্তু রাইট। ঠিক আছে, আগে বা যেটা ইংলিশ ভার্সন সেখানে আমরা এটা ঠিক করিনি, যাতে 10 অ্যাংস্ট্রম টু 100 অ্যাংস্ট্রম নয়, সেটা হবে 10 অ্যাংস্ট্রম টু 1000 অ্যাংস্ট্রম। অ্যান্ড অলসো আর কি হবে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার রেঞ্জ। এটা আমার কিসে যায়? কলয়েডাল সলিউশনের রেঞ্জে যায় পার্টিকেলের সাইজ। কিন্তু যখন লেস দেন 10 অ্যাংস্ট্রম বা 1 ন্যানোমিটার হবে তখন সেটা ট্রু সলিউশন যাবে, কারণ সেটা কখনোই সেটেল করবে না, সেটা সম্পূর্ণ হবে মিসিবল হয়ে যাবে, একটা ফেজের একটা সলিউশন তৈরি করে দিবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ট্রু সলিউশন বলতে আমরা কী বুঝি? যে চিনি বা লবণ যাই হোক না কেন, তা যখনই জলের মধ্যে আমরা দিই, সেটা গুলিয়ে দিই, সেটা পুরোপুরি মিশে যায়, তখন আমরা ডিস্টিংগুইশও করতে পারি না সেখানে চিনি আর লবণগুলোকে জলের থেকে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো ট্রু সলিউশন। ধরো কোনো চকের গুঁড়া আমি দিলাম, সেটা ঘুরছে ঘুরছে ওখানেই থেকে যাচ্ছে, তো থিতিয়ে যাচ্ছে না সাপোজ, তখন সেটাকে আমরা বলবো কলয়েডাল সলিউশন। কিন্তু যখন আমরা ঘোরাচ্ছি ওটা থিতিয়ে নিচে পড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো সাসপেনশন। নাও এবার এই সলিউশনগুলোকে যদি আমি পাস করি কিসের মধ্য দিয়ে? ফিল্টার পেপার অথবা অ্যানিমাল মেমব্রেনের মধ্য দিয়ে। অ্যানিমাল মেমব্রেন কীরকম হয়? অর্ধবেদ্য পর্দা, যেটার মধ্যে শুধুমাত্র সলভেন্ট যাবে, পার্টিকেলগুলো যাবে না, ধরে নাও। ওকে, যেমন ট্রু সলিউশন ক্যান পাস থ্রু ফিল্টার পেপার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল মেমব্রেন, দুটো দিয়েই যাবে। Colloidal solution pass through only filter paper but not through animal membrane. অ্যানিমাল মেমব্রেন দিয়ে যাবে না, কিন্তু ফিল্টার পেপার দিয়ে যাবে। বাট সাসপেনশন পাস নেইদার, কোনোটা দিয়েই যাবে না, মোট কথা। ওকে, নাও ট্রু সলিউশন যেটা আমি আগেই বলছিলাম, সেটা ডু নট সেটেল অলওয়েজ। কলয়েডাল সলিউশন সেটাও সেটেল করবে না। সাসপেনশন দ্যাট শুড বি, সেটা অবশ্যই সেটেল করবে। ওকে, ট্রু সলিউশন পার্টিকেলস আর ইনডিভিজিবল, কারণ আমরা বাইরে থেকে ডিটেক্টও করতে পারবো না, এমনকি বুঝতেও পারবো না সেখানে কীরকম পার্টিকেল আছে, এতটাই ওরা মিশে যাবে। দ্যাটস ওয়াই ইট শুড বি কল্ড অ্যাজ ইনডিভিজিবল। বাট কলয়েডাল সলিউশন দ্যাট শুড বি স্ক্যাটার্ড লাইট, যদি কোনো লাইটের একটা পার্টিকুলার ওয়েভলেন্থ যদি যায়, সে সবসময় কী করবে? কলয়েডাল পার্টিকেলস লাইটগুলোকে স্ক্যাটার করবে। এর জন্যই আমরা রামধনু দেখতে পাই। ঠিক আছে, কিন্তু সাসপেনশন সেটা সবসময় ভিজিবল, আমরা খালি চোখেও অনেক সময় দেখতে পারবো যে ওখানে ওই যে পার্টিকেলগুলো সেটেল হচ্ছে কিন্তু একটা ঘোলাটে ভাব তৈরি করছে, সেটা হলো সাসপেনশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখে। ট্রু সলিউশন ডিফিউজ কুইকলি, খুব তাড়াতাড়ি, ডিফিউজ মিনস ডিফিউশন মানে ব্যাপন, খুব তাড়াতাড়ি মিশে যাবে। কলয়েডাল সলিউশন ডিফিউজ স্লোলি, ওর রেটটা কম থাকবে, স্লো। সাসপেনশন ডু নট ডিফিউজ অ্যাট অল, কখনোই ডিফিউজ হবে না। নাও ট্রু সলিউশন দ্যাট শুড বি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট,
colloidal solution translucent, and suspension that should be opaque. Okay, now আমরা ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপারশন মিডিয়াম হলো যার মধ্যে যে মিডিয়ামটার মধ্যে আমি কিছু পার্টিকেল দিব আর দিয়ে আমি কলয়েডাল সলিউশন তৈরি করব, সেই মিডিয়ামটাকে বলবো ডিসপারশন মিডিয়াম। ওকে, আর ডিসপার্স ফেস যেটার মধ্যে আমরা পার্টিকেলগুলো, যে ধরনের পার্টিকেলগুলো আমি দিব সেগুলোকে বলা হয় ডিসপার্স ফেস। এটার ভিত্তিতে আমি কলয়েডাল সলিউশনগুলোকে কি কতগুলো ভাগে ভাগ করতে পারি উইথ রেসপেক্ট টু সলিড, লিকুইড, গ্যাস। ওকে, তো ফার্স্ট উই হ্যাভ টু রেক্টিফাই colloidal solution. Okay, that is, if dispersion phase solid, dispersion medium সেটাও solid, so type of solid solid sol, ঠিক আছে। এক্সাম্পল কালার্ড গ্লাসেস, অনেক গ্লাস দেখবে কালার্ড, অ্যান্ড গাম, স্টোন। ডিসপার্স ফেজ সলিড, ডিসপারশন মিডিয়াম লিকুইড, তো টাইপ অফ কলয়েড সেটা কী হবে? সল, শুধু সল। দ্যাট ইজ এক্সাম্পল পেইন্টস, অল ফ্লুইডস ইন গোল্ড সল, প্রোটিন, সো অন। এবার ডিসপার্স ফেজ সলিড, ডিসপারশন মিডিয়াম যদি গ্যাস হয়, গ্যাসের মধ্যে সলিড মিক্সড করলাম, সো এটাকে আমরা বলবো এরোসন। যেমন স্মোক, ডাস্ট। অ্যাজ ফর এক্সাম্পল, যে কোনো এয়ারে যে পার্টিকেলগুলো থাকে সেখানে কী হয়? স্মোক তৈরি হয়, ডাস্ট তৈরি হয়, এটা এক ধরনের মিক্সচার, এটা এক ধরনের কলয়েড। যেখানে আমার ডিসপারশন মিডিয়াম এয়ারটা কি? গ্যাস, আর তার মধ্যে পার্টিকেল যেগুলো দেওয়া হচ্ছে ডাস্ট পার্টিকেল, সেগুলো সলিড। ঠিক আছে। ডিসপার্স ফেজ লিকুইড, ডিসপারশন মিডিয়াম সলিড, সলিডের মধ্যে লিকুইড, তো সেটা কি? জেল, দ্যাট ইজ চিজ, বাটার, জেলিস, বুট, পুলিশ, সো অন। ডিসপার্স ফেজ লিকুইড, ডিসপারশন মিডিয়াম যদি লিকুইড হয়, লিকুইড মিক্সচার, অ্যাজ ফর এক্সাম্পল ইমালশন, যেমন মিল্ক, হেয়ার ক্রিম। মিল্কের মধ্যে কিন্তু তেল থাকে, মিল্কের মধ্যে অনেক সময় জল থাকবে, দেখবে জলে গোয়ালা যখন দুধ দিবে তখন সেক্ষেত্রে অনেক সময় দুধের মধ্যে জল মিশায়, কিন্তু আমরা বাইরে থেকে ডিস্টিংগুইশ করতে পারি না কতটা পরিমাণ সে জল মিশালো সেটা আমরা দেখতে পারি যে দুধটা ঘন হয়নি, দুধটা অন্য দিনের রেসপেক্টে অনেক বেশি পাতলা, তার মানে অবভিয়াসলি গোয়ালা অনেক বেশি জল ঢেলেছে, কিন্তু সেটা কতটা পরিমাণ এক্স্যাক্টলি আমরা সেটা কিন্তু ডিটেক্ট করতে পারি না, তো এটাকে আমরা বলতে পারি ইমালশন। অ্যাকচুয়ালি এটা ইমালশন বলা যায় না। আমি যদি ওই যে অয়েলগুলো যে সলিডে, যে দেখবে অয়েলি জিনিসগুলো, দুধ অ্যাকচুয়ালি কি দুধের মধ্যে অয়েলি জিনিসও আছে, তাই তো? অয়েলি একটা জিনিস আছে যার জন্য আমরা বাটার পাই, ঘি পাই, তো সেটা যখন জলে মেশে তারা একটা মিক্সচার তৈরি করে, কিন্তু সেটাকে আমরা ইমালশন বলতে পারি। আর লিকুইড গ্যাস, ডিসপারশন মিডিয়াম যদি গ্যাস হয়, গ্যাসের মধ্যে যদি লিকুইড হয়, যেমন এটাকে আমরা বলবো লিকুইড এরোসল, যেমন ফগ, মিস্ট, ক্লাউড, ইনসেকটিসাইড স্প্রে, যে ইনসেকটিসাইড স্প্রেগুলো করে বা যেগুলো আমরা স্প্রে করি ফর সুগন্ধির জন্য, সেগুলোকে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি এই ক্যাটাগরিতে। ওকে, নাও ডিসপার্স ফেজ গ্যাস, ডিসপারশন মিডিয়াম সলিডের মধ্যে গ্যাস, এটাকে আমরা অ্যাকচুয়ালি আই থিঙ্ক এটা সল হবে না, এটা ফোম হবে। এক্সাম্পল পামিকা স্টোন, ফোম, রাবার। ডিসপার্স ফেজ গ্যাস, ডিসপারশন মিডিয়াম লিকুইড, টাইপ অফ কলয়েড, that is called definitely foam. Example, that is fourth, whipped cream, soap, such so on. এবার ডিপেন্ডিং অন ডিসপারশন মিডিয়াম, কলয়েড যদি আমার ডিসপারশন মিডিয়াম জল হয়, ওয়াটার হয়, তাহলে আমি ফর রেসপেক্ট টু ওয়াটার উই ক্যান সে, আমরা বলতে পারি সেটা অ্যাকোয়াসল বা হাইড্রোসল। যদি অ্যালকোহল হয় আমরা বলবো অ্যালকোসল, যদি আমরা বলি বেনজিন সো বেনজোসল, যদি ওটা লিকুইড ফর, যদি বলি ডিসপারশন মিডিয়াম গ্যাসেস, তাহলে সেটাকে আমরা বলবো এরোসল। নাও এবার মনে রাখবে কলয়েডের মধ্যে ওর একটা টেন্ডেন্সি থাকে, ডিসপারশন মিডিয়ামের ক্ষেত্রে ডিসপারশন মিডিয়ামের প্রতি কারো খুব বেশি আসক্তি থাকে, কারো অত আসক্তি থাকে না। যেমন হয় যে কোনো জায়গায় কোনো কিছু, ধরো কোনো স্ট্রিমে কেউ যেতে চায়, কেউ নিজের সাবজেক্টটাকে ভালোবেসে যাবে, কেউ ভালোবেসে না গিয়ে কোনো জায়গা চান্স পায়নি
বা কোনো একটা কিছু করতে হবে তাই সে গেছে। তো দুটোর মধ্যে যে টেন্ডেন্সিটা বা যে আকর্ষণটা সেটা আলাদা আলাদা হয়। তার মানে লায়োফিলিক দ্যাট ইজ ফর্ম ইজিলি বাই মিক্সিং লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক। লায়োফিলিক মানে যারা ডিসপারশন মিডিয়াম প্রতি যাদের গভীর আসক্তি প্রকাশ করে, আর লায়োফোবিক যারা ডিসপারশন মিডিয়াম প্রতি অতটা আসক্তি প্রকাশ করে না, তাহলেও চলবে অত আসক্তি। ঠিক আছে। লায়োফিলিক কালার্স ফর্ম ইজিলি বাই ডাইরেক্ট মিক্সিং দ্য টু ফেসেস। দুটো আমি ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপার্স ফেজ নিলাম, সেটা মিক্স করলাম, তো সেইভাবে আমি ইজিলি লায়োফিলিক কলয়েড তৈরি করবো। কিন্তু লায়োফোবিক কলয়েডস নিড সাম কেমিক্যাল মেথড, মেবি অক্সিডেশন, মেবি রিডাকশন, মেবি হাইড্রোলাইসিস, সো অন। ওকে। অ্যাফিনিটি, লায়োফিলিক অ্যাফিনিটি টুয়ার্ডস ডিসপারশন মিডিয়াম ইজ দেয়ার, থাকবেই। আর লায়োফোবিক কলয়েড নো অ্যাফিনিটি, কোনো রকম অ্যাফিনিটি থাকবে না। ওকে। স্টেবিলিটি, লায়োফিলিক কলয়েড হাইলি স্টেবল ডিউ টু লেয়ার্স অফ ডিসপারশন মিডিয়াম। যেহেতু এখানে লেয়ারের পর লেয়ার ডিসপারশন মিডিয়াম থাকে, খুব ভালো স্টেবল হয়। কিন্তু লায়োফোবিক কলয়েড লেস স্টেবল, যেহেতু এখানে আমার ওই রকম লেয়ার স্ট্রাকচার থাকে না, এখানে চার্জ থাকে, সেজন্য খুব সহজে ইজিলি কোয়াগুলেট করতে পারি। স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়াগুলেটিং পাওয়ার। কোয়াগুলেট হচ্ছে মানে ওর স্টেবিলিটি কম, কোয়াগুলেট যদি কম হয় তাহলে অবভিয়াসলি ওর স্টেবিলিটিটা বেশি। ওকে। Reversibility, always remember lyophilic colloid is reversible. Reversible means that is যে কোনো একটা রিয়াকশান বা যে কোনো একটা প্রসেস সে আবার নিজে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলি রিভার্সিবল। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা সকালে বাড়ি থেকে স্কুলে যাই, স্কুল থেকে আবার ঘুরে আমরা বাড়িতে আসি, এটা আমাদের রিভার্সিবল প্রসেস। ওকে। কিন্তু মানুষ যখন মরে যায় সে আবার ফিরে আসে না, এমনিতে সে ফিরে আসে না। আমরা বলতে পারি আত্মা অবিনশ্বর, আত্মা আবার ফিরে আসে, আত্মা আবার সেটা আলাদা জিনিস, কিন্তু আসলে সে ফিরে আসে না, সেটা আমার ইরিভার্সিবল প্রসেস। একটা মানুষ চলে গেলে তাকে আর ফিরে আসানো পসিবল হয় না, সেটা ইরিভার্সিবল প্রসেস। ওকে। যেমন জল উপর থেকে নিচে চলে আসে, সেটা একটা ইরিভার্সিবল প্রসেস, কিন্তু জল যদি আবার গো ব্যাক করতো তো সেটাকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। সো lipophobic colloids are irreversible. Electrophoresis, as we know, আমরা জানি cation goes to cathode, anion goes to anode. যে কোনো ক্যাটায়ন অ্যানায়ন যখনই জেনারেট করে তখন ওদের একটা ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি করি আর ইলেকট্রোড যদি স্থাপন করি, তো কী হয়, তারা তাদের করেসপন্ডিং ইলেকট্রোডের দিকে চলতে থাকে, এটাকে বলে ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে। লায়োফিলিক colloids ইলেকট্রোফোরেসিস শো করে না, লায়োফোবিক colloids শো করে। ওকে। দেন coagulation. লায়োফিলিক colloids স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট হ্যাভ নো এফেক্ট। আমি অল্প পরিমাণ ইলেকট্রোলাইট যোগ করবো, সেটা কোনো এফেক্ট পড়বে না। কিন্তু লায়োফোবিক colloids সেখানে অবশ্যই এফেক্ট করবে অ্যান্ড খুব ইজিলি coagulate করবে। দ্যাট ইজ স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট মে coagulate the salt. ওকে। লাস্ট ওয়ান এক্সাম্পল লায়োফিলিক colloid, যেমন এক্সাম্পল হলো সল অফ গাম, জিলেটিন, স্টার্চ, রাবার। আর লায়োফোবিক colloid means salt of metals and their sulfides. Okay. Now we consider macromolecular, multimolecular and associated colloid. For their engaging property, for their size, we can say macromolecular, macro মানে কি বড়, micro মানে কি ছোট। That's why we call micro subatomic particles, that is like for example electron, proton, neutron. যেহেতু এরা এতটাই ছোট, ওদেরকে আমরা সাধারণ চোখে দেখতেও পাই না, সেজন্য বলা হয় মাইক্রো। বাট ম্যাক্রো যেটা সাইজ বড়, that is must be dispersed space particles are larger molecule, they are should be large. Okay. Example starch, protein in water, synthetic rubber, polystyrene, so on. ঠিক আছে। প্রোটিন, স্টার্চ এরা সবাই অনেক বিগার মলিকিউল, they are termed as macromolecular colloid. Multimimolecular colloids, particle size in colloidal range, that is কত হবে, 1 থেকে 1000 ন্যানোমিটার, 1 থেকে 1000 ন্যানোমিটার। এক্সাম্পল সালফার সল্ট। ওকে। অ্যাসোসিয়েটেড colloid behave as normal strong electrolyte at low concentration but as colloid at high concentration. যখনই লো কনসেন্ট্রেশন হবে ওরা কি শো করবে, স্ট্রং ইলেকট্রোলাইটের মতো ক্যারেক্টার শো করবে। স্ট্রং ইলেকট্রোলাইট অ্যাজ ফর এক্সাম্পল NaCl, অ্যাজ ফর CaCl2, তারা কাজ কি, তারা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে ক্যাটায়ন আয়ন তৈরি করে, এটাই তাদের কাজ। উইক ইলেকট্রোলাইট পার্শিয়ালি ডিসোসিয়েট হয়ে ক্যাটায়ন আয়ন তৈরি করে। ঠিক আছে। অ্যান্ড যখনই আমি কনসেন্ট্রেশনটা বাড়াবো, তারা স্ট্রং ইলেকট্রোলাইট থেকে, মানে অ্যাসোসিয়েটেড কলয়েডগুলো কী করবে, স্ট্রং ইলেকট্রোলাইট থেকে ক্যারেক্টারিস্টিকটা কোথায় শিফট করবে, কলয়েডে। তো তারা কলয়েডের মতো বিহেভ করবে অ্যাট হাই কনসেন্ট্রেশন। ওকে।
So these colloids have both lyophobic and lyophilic part. Okay. Now we consider cap temperature, that is T suffix K, that is the minimum temperature above the formation of missile that should be take place. একটা minimum temperature আছে যার উপর থেকেই আমার কি হয়, আমাদের সলিউশনে মিসাইল ফর্মেশন শুরু হয়। তো সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে আমরা বলবো ক্যাপ টেম্পারেচার। ওকে, নেক্সট উই গো ক্রিটিক্যাল মিসাইল concentration, that should be concentration. Okay, so minimum concentration of the surfactant at which missile take place, একটা লোয়েস্ট একটা কনসেন্ট্রেশন যার উপর থেকে কী হয় সারফেক্টেন্টগুলো একসঙ্গে কী হয় এনগেজ হতে থাকে, একটা বিগার একটা কলয়েড তৈরি করে। CMC, that is critical missile concentration of soap, that should be 10 to the minus 4 to 10 to the minus 3, almost 10 to the power minus 4 থেকে 10 to the minus 3 ভ্যালু। এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, আমরা এটা এক্সপেরিমেন্টালি পেয়েছি। ওকে, so lyophilic soil easily produced by shaking, দুটো ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপার্স মিডিয়াম নিলাম, নিয়ে শেক করলাম, তো খুব ইজিলি লায়োফিলিক কলয়েডটা তৈরি করা যায়। যেটা আমার আগে লেখা আছে লায়োফিলিক কলয়েডস আর ডাইরেক্ট মিক্সড বাই টু ফেজেস, দ্যাট শুড বি ইজিলি, এটাই বলা হয়েছে। নাও উই কনসিডার লায়োফোবিক সল প্রোডাকশন অ্যান্ড কেমিক্যাল মেথডস। কী কী আছে? ফার্স্ট ওয়ান কনডেনসেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন মেথড। কনডেনসেশন মানে কি? একসঙ্গে জুটছে। অ্যাগ্রিগেশন মানেও তাই। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে বোঝায় রিমুভাল অফ ইলেকট্রন রিমুভাল করা, রাইট? এটাকে বোঝায়। এছাড়া কি বোঝাতে পারে? রিমুভাল অফ হাইড্রোজেন বোঝাতে পারে, গেইন অফ অক্সিজেন বোঝাতে পারে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বোঝাতে পারে। আর রিডাকশন বলতে কি বোঝায়? গেইন অফ ইলেকট্রন, দেয়ার শুড বি গেইন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন অ্যান্ড অক্সিডেশন নাম্বার দ্যাট শুড বি ডিক্রিজেস। ওকে, সো এই যে গেইন অফ অক্সিজেন, গেইন অফ হাইড্রোজেন, এই যে কনসেপ্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় ফর অর্গানিক কেমিস্ট্রি। কারণ অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা বার করা খুব একটা ইজি নয়, অনেক ক্ষেত্রে খুব কমপ্লেক্সিভ, অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। কিন্তু ফর ইনঅর্গানিক সেন্স উই অলওয়েজ ইউজ অক্সিডেশন নাম্বার অ্যান্ড গেইন অ্যান্ড রিমুভাল অফ ইলেকট্রনস। ঠিক আছে? First one, oxidation, that is Br2 plus H2S. There should be Br oxidation number 0, and here Br minus 1, and for 1 Br minus 2 for 2 Br, and oxygen that should be 0, and that is must be minus 2. Sorry, sulfur. So by দেখো সালফারের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? ইনক্রিজ করছে। সো সালফার সল্ট তৈরি হচ্ছে বাই অক্সিডেশন অফ সালফার, রাইট? H2S H2S অক্সিডেশন হয়ে আমার সালফার সল্টটা পাচ্ছি, সেজন্য আমরা এটাকে বলবো অক্সিডেশন। তেমনই এখানেও তাই, -2 0, তাই এটাও H2S অক্সিডেশন হয়ে আমার সালফার সল্ট তৈরি হচ্ছে, সেজন্য আমরা সেই প্রসেসটাকে বলবো অক্সিডেশন। এবার রিডাকশন দেখো, 2AuCl3 প্লাস 3SnCl2, 2Au সল, যেটাকে আমরা বলবো গোল্ড সল অর পার্পল অফ ক্যাশিয়াস, and plus 3SnCl4. এবার ভালো করে বোঝো, এও এখানে কি আছে? +3 অক্সিডেশন স্টেটে আছে। এখান থেকে কিসে কনভার্ট হচ্ছে? 0-তে। সো কী হচ্ছে? রিডিউস হচ্ছে। ওভারঅল আমি রিডিউস করে আমি এই সল পাচ্ছি, সেজন্য তার টার্মটাকে আমরা বলবো রিডাকশন। ঠিক আছে? নাও hydrolysis, ApCl3 plus 3H2, it must be produced ApOH whole 3 plus 3HCl. তার মানে ApCl3 কে যদি আমি হাইড্রোলাইসিস করি, Cl3 রিমুভ হয়ে OH যদি ঢুকে যায়, তাহলে H প্লাস রিমুভাল হচ্ছে ফ্রম অল অফ দ্য ওয়াটার মলিকুল। প্রত্যেকটা ওয়াটার মলিকুল একটা করে হাইড্রোজেন প্লাস দিচ্ছে, সেই হাইড্রোজেন প্লাস Cl মাইনাসের সঙ্গে জুড়ে HCl তৈরি হচ্ছে, আর H2 নিজে স্প্লিট করে OH মাইনাসের সঙ্গে বাইন্ড করছে কি? Fe3+, রাইট? তো সেক্ষেত্রে আমার ওভারঅল কী হচ্ছে? হাইড্রোলাইসিস হচ্ছে। ঠিক আছে? ওয়াটার স্প্লিট হয়ে এই রিয়াকশানটা করছে, সেখানে একটা সল তৈরি হচ্ছে, সেই সলটা হলো ApOH whole 3। ওকে, নাও উই কনসিডার ডাবল ডিকম্পোজিশন। সেখানে কি হচ্ছে? দুবার ডিকম্পোজিশন হচ্ছে। AS2O3 plus 3H2S, that should be react to produce AS2S3 plus 3H2S, AS2S3, that should be a sol। এখানে দেখো অক্সিজেনের জায়গায় আমার সালফার আসছে, অ্যান্ড এই অক্সিজেনের জায়গায় এখানে সালফার আছে। সো এখানে ডাবল ডিকম্পোজিশন হচ্ছে। ওকে, নাও কনসিডার প্রপার্টিস। কলিগেটিভ প্রপার্টিস আর ভেরি স্মল, যেহেতু এখানে সো মেনি
পার্টিকেলগুলো জুড়ে যাচ্ছে, ওকে। যেহেতু অনেকগুলো পার্টিকেল একসঙ্গে ইনগেজ হচ্ছে, আমার ওভারঅল কলিগেটিভ প্রপার্টি ডিক্রিজ করছে। কলিগেটিভ প্রপার্টি মানে কি, পার্টিকেল সংখ্যা যত বাড়বে কলিগেটিভ প্রপার্টিগুলো যেগুলো বয়লিং পয়েন্ট অফ ইলিভেশন, তারপরে মেল্টিং পয়েন্ট অফ ডিপ্রেশন, তারপরে আরও যে অসমোটিভ সেগুলো সব কিছু ডিক্রিজ করে। সো এর ক্ষেত্রে কলয়েডের ক্ষেত্রে যেহেতু সো মেনি ইউনিট একসঙ্গে জুড়ে গিয়ে একটা বিগার মলিকুল তৈরি করছে, সেজন্য আমার ওভারঅল কলিগেটিভ প্রপার্টি ডিক্রিজ করছে, ওকে। The color of colloidal particles also depends on manner in which observer receive light. ওটা কালার কিসের উপর ডিপেন্ড করছে, অবজারভার কী ধরনের লাইট ওর মধ্যে ইম্প্যাক্ট করছে, কলয়েডের মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে। কলার স্ক্যাটার লাইট অবভিয়াসলি আমি বললাম, অ্যান্ড এটা সবসময় শো করে টিন্ডাল এফেক্ট, ওকে। Now Brownian motionকে আমরা কি বলি, চিকজ্যাক মোশন। স্মলার দ্য সাইজ অফ দ্য পার্টিকল, লেসার দ্য ভিসকোসিটি, ফাস্টার দ্য মোশন। যত সাইজ স্মল হবে তত ওর যে কোনো জায়গায় লেগে থাকার টেন্ডেন্সিটা কম হবে, সো তত বেশি ও কী করবে, মোশন ওর ফাস্টার হবে। দ্য ডায়ামিটার অফ দ্য ডিসপার্স পার্টিকল ইজ নট মাচ স্মলার, অতটা ছোট হয় না। দেন দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজ, যে ধরনের ওয়েভলেন্থ অফ লাইট ইউজ হয় তার চেয়ে কিন্তু ডায়ামিটার অফ ডিসপার্স পার্টিকল সেটা ছোট হয় না। And the reparity indices of the dispersed space and dispersion medium that should be differed greatly in magnitude. ওদের দুটো dispersed space and dispersion medium দুটোরই reparity indices কিন্তু একে অপর থেকে আলাদা, ঠিক আছে, ডিফার করে। And the nature of the charge is the same on all the particles in a given colloidal solution may be either positive or negative. Means যে কোনো একটা পোর্শন colloidal solution যদি পজিটিভ হয় তাহলে হোল ওভার দ্য সলিউশনও পজিটিভ হবে, কিন্তু যে কোনো একটা অংশ নেগেটিভ হলে হোল ওভার দ্য সলিউশন নেগেটিভ হবে, তার মানে গোটা জায়গা ইউনিফর্ম হবে চার্জ, ওকে। Potential difference across the electric double layer is called zeta potential. দুটো ডাবল লেয়ার তৈরি হবে আর তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডেভেলপ করবে, বিভব প্রভেদ একটা ডেভেলপ করবে, সেই বিভব প্রভেদকে আমরা বলবো ইলেকট্রোকাইনেটিক পোটেনশিয়াল বা জিটা পোটেনশিয়াল। টু লেয়ার ডেভেলপ, one that should be fixed, other that should be diffuse. That's why potential electrical double layer তৈরি হবে। Now electrophoresis you know, ধরো cation goes to cation generate হলো and anion generate হলো, anion goes to this side, cation goes to this side. This is called electrophoresis, okay, phoresis. নাও কনসিডার ইলেকট্রোফোরেসিস শো করে ফকুলেশন করে, সবসময় থিতিয়ে পড়া একটা টেন্ডেন্সি শো করে। থিতিয়ে পড়া মানে কি, থিতিয়ে পড়তে পারে। অ্যান্ড পজিটিভ চার্জ কলয়েডস, দ্যাট ইজ বেসিক্যালি আমার এই কলয়েড বেসিক্যালি চার্জের ভিত্তিতে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হলো পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। পজিটিভলি চার্জ কলয়েড, দ্যাট ইজ মেটাল হাইড্রোক্সাইড বেসিক ডাইস লাইক মিথিন ইন ব্লু সলিউশন, প্রোটিন ইন অ্যাসিডিক মিডিয়াম, অক্সাইড লাইট IO2 সলিউশন, এগুলো পজিটিভ চার্জ কলয়েড। আর নেগেটিভ চার্জ কলে আমরা বলতে পারি মেটাল লাইক কপার, AgAO এক্সেট্রা, অ্যান্ড মেটাল সালফাইড, অ্যাসিড ডাইস লাইক ইওসিন, সলিউশন অফ স্টার্চ, okay, gum and gelatin, clay, charcoal, etc. Okay, you know that a basic dyes if goes to positive charge কলে তাহলে অ্যাসিডিক ডাই কি যাবে, অপোজিট যাবে, তাহলে নেগেটিভ চার্জ কলয়েডে যাবে, রাইট। ওকে, এবার সবসময় মনে রাখবে কগুলেটিং পাওয়ার প্রপোর্শনাল টু 1 বাই ফকুলেটিং ভ্যালু। ফকুলেটিং ভ্যালু ইনক্রিজ করলেই কগুলেটিং পাওয়ার ডিক্রিজ করবে, তাই ইনভার্সলি প্রপোর্শনাল, ওকে। Now we go Hardy-Sulch rule, that should be get up the valency of the opposite charge ions of the electrolyte, more will be its coagulative power, that should be coagulative power proportional to charge. চার্জ যত বাড়বে তত coagulate করার টেন্ডেন্সি শো করবে, এটাই বলছে Hardy-Sulch rule. That is for H2O3 salt, the order that should be SN4 plus, then aluminum 3 plus, then calcium 2 plus, then Na plus. So charge কি হচ্ছে, ডিক্রিজ করছে, তো coagulative power ডিক্রিজ করবে, ওকে। Similarly, for TiO2 salt, the order that should be ApCN6 4 minus, then PO4 3 minus, then SO4 2 minus, then Cl minus. তো চার্জ ডিক্রিজ করছে, তাহলে কি হবে, কলিগেটিভ পাওয়ারও ডিক্রিজ করবে, ওকে। যদি আমি পড়াশোনা না করি আমার রেজাল্ট যে নাম্বার সেটা ডিক্রিজ করবে, সেরকম ব্যাপারটা, ওকে। তাহলে আমার রেজাল্টের নাম্বার ডিরেক্টলি প্রপোর্শনাল টু আমার পরিশ্রম, আমি যত বেশি পরিশ্রম করবো আমার তত বেশি ভালো নাম্বার আসবে, রাইট, সেম জিনিস। নাও উই কনসিডার ইমালশনটা আমি যেটা বললাম, ইমালশনের রেঞ্জ কত, 1000 ন্যানোমিটার,
রাইট? 1000 ন্যানোমিটার না কত যেন বললাম, 1000 অ্যাংস্ট্রম, 100 ন্যানোমিটার। ওকে, যেটা সবসময় সেটেল হওয়ার টেন্ডেন্সি শো করে, সেটা পার্টিকেল সাইজগুলো কলয়েডের থেকে বেশি হয়। ওকে, ইমালশন আমার সবচেয়ে পপুলার হলো অয়েল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটারের জন্য এক্সাম্পল দিই, ওয়াটার অ্যাজ এ ডিসপারশন মিডিয়াম, যার মধ্যে অয়েল দেওয়া আছে বা অয়েল মেশানো আছে। তো মনে রাখবে, অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল দ্যাট শুড বি নট সেম। ওয়াটারের মধ্যে তেল আর তেলের মধ্যে জল, এটা এক জিনিস নয়, এটা আলাদা জিনিস। জল অনেক বেশি, তার মধ্যে কিছু পরিমাণ তেল মিশ্রিত আছে, সেটাকে বলে অয়েল ইন ওয়াটার। অ্যান্ড ওয়াটার অনেক আছে, তার মধ্যে কিছুটা পরিমাণ, সরি, তেল অনেক আছে, তার মধ্যে কিছুটা পরিমাণ জল আছে, সেটাকে বলবো ওয়াটার ইন অয়েল। ওকে, সো অয়েল ইন ওয়াটার ডিসপারশন মিডিয়াম, এক্সাম্পল মিল্ক, দুধ। অ্যান্ড ওয়াটার ইন অয়েল দ্যাট শুড বি কট লিভার অয়েল। কট লিভার অয়েল এটা কি? এটা এক ধরনের ফিশ থেকে পাওয়া, মানে মাছ থেকে পাওয়া একটা তেল জাতীয় উপাদান, যা আমাদের সাধারণত আই ট্রিটমেন্ট, চোখের চিকিৎসায় ইউজ হয়। ওকে, now always consider emulsifying agent or emulsifier that should be at the substance added in small quantity to stabilize the emulsion of fairly high concentration. তো আমাদের যে কোনো ইমালশনকে স্টেবিলাইজ করতে আমাদের বিভিন্ন স্মল অ্যামাউন্টের ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার আমরা অ্যাড করতে পারি। ওকে, নাও ডিমালসিফিকেশন। এবার দেখো, ইমালসিফিকেশন, ডিমালসিফিকেশন অপোজিট টার্ম। Okay, demulsification মানে কি? Separation. That is the separation of an emulsion into its constituent liquid is called demulsification. মানে সেপারেশন করে ওর কনস্টিটিউয়েন্ট পার্টিকেলকে আলাদা করার প্রক্রিয়াকে বলবো demulsification. Now we consider gels. Gels are basically two types. একটা হলো ইলাস্টিক জেল, একটা নন ইলাস্টিক জেল। ইলাস্টিক জেলের যদি এক্সাম্পল বলি, তা জেলাটিন, আগার আগার, স্টার্চ। আগার আগার আমরা কোথায় পড়েছি? সল্ট বীজে পড়েছি, ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভানিক সেল সেখানে। ওকে, আর নন ইলাস্টিক সেল সিলিকা, অ্যালুমিনা, ফেরিক অক্সাইড। ওকে, সিলিকা আমরা কোথায় পড়েছি? কলাম ক্রোমাটোগ্রাফি এগুলোতে পড়েছি। ওকে, সো ওকে, best of luck for future. Now I close this.